নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়া আপনাদেরকে আরো একবার স্বাগত। আজকে 17ই মে এবং আপনারা জানেন দিল্লি চলো 2024 নিয়ে বেশ কিছুদিন ধরে সাদা কালো সন্ধে পাঠ্যতে আমি আপনাদের কাছে রোজ আসি। সাধারণত সন্ধ্যেবেলা কোনোদিন একটু রাত হয়ে যায় আসি এবং কয়েকটা মিনিট চুরি করে নিই আপনাদের কাছ থেকে এবং আপনাদের সাথে কিছু আলোচনা করে আমার তো বেশ ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। মাঝে মাঝে আমি একটু হারিয়ে যাই আপনাদের থেকে, কিন্তু রোজই আসার চেষ্টা করি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করার কথা ভাবি। আপনারা জানেন আমি গতকাল বলেছি যে এই যে পঞ্চম দফা ভোট দিল্লি চলো 2024-এর যে পশ্চিমবঙ্গের 42টা আসন, তার মধ্যে যে পঞ্চম দফা ভোট আগামী 20 তারিখ হবে, নিশ্চিত করে সেটা একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে এইবারে। কারণ আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে কলকাতার কাছাকাছি অঞ্চলে ভোট শুরু হবে। পশ্চিমবঙ্গের যে রাজধানী কলকাতা তার কাছাকাছি ভোট হবে এবং কোথাও এই 7 কেন্দ্রে যে ভোট, সেখানে আমরা জানি যে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি প্রত্যেকটা আলাদা আলাদা করে গুরুত্ব আছে। আমরা জানি দল বদলের খেলায় একেবারে বিখ্যাত ব্যারাকপুর থেকে আরম্ভ করে আমরা জানি যে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি তিনি এবারে ভোট প্রচারে গিয়ে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করেছেন। তার দলের এমএলএকে তার গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। অন্যদিকে কিন্তু আমরা জানি হুগলিতে লকেট বন্দ্যোপাধ্যায়, আমি একটু ভুল করলাম, লকেট চট্টোপাধ্যায় বরং রচনা বন্দ্যোপাধ্যায়, এদের মধ্যে যে লড়াই সেটাও একটা অন্য মাত্রা আনতে পারে। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর 1 খ্যাত, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ভোটটা আরো বেশি করে পাওয়ার জন্যই রচনা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর 1-এ সাংঘাতিক রকমের সাকসেসফুল একজন আইকন, কিন্তু ভোটের বাজারে, ভোটের রাজনীতিতে এখনো দি রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফ্লপ। কারণ ভোটের যে তাপ উত্তাপ সেটা যেমন তিনি বুঝতে পারছেন না, রাজনীতির যে কথাগুলো এড়িয়ে যেতে হয়, রাজনীতিতে কোন কথাগুলো বলতে হয় সেটা এখনো তিনি কোথাও একটু কোথায় সময় লাগবে আর কি। তো এগুলো তো আমরা জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বিভিন্ন বিধানসভা নিয়ে একটু আগে একটু বিধানসভাগুলো নিয়ে একটু এই লোকসভাগুলো নিয়ে একটু কথা বলে নিই। আমি একটু ব্যারাকপুরটাই যাওয়ার কথা ভাববো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে যদি একটু দেখানো যায়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার পার্থ ভৌমিক, যিনি বিধায়ক, যিনি মন্ত্রী, তাকে এবার প্রার্থী করা হয়েছে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের বা কাছের নেতা হিসেবেই অন্তত রাজনৈতিক মহলে পরিচিত। তাকে এবার প্রার্থী করা হয়েছে এবং তাকে প্রার্থী করতে গিয়ে বিজেপিতে গতবার চলে গিয়ে অর্জুন সিং এর জিতে আসা এবং তারপর দল বদল করে তৃণমূলে এসে তৃণমূলের সাংসদ হিসেবেই লোকেদের কাছে পরিচিত হওয়া অর্জুন সিং শেষ অব্দি টিকিট পাননি এবং সেটা পার্থ ভৌমিকের কারণে। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগ্রহেই পার্থ ভৌমিক টিকিটটা পেয়েছিলেন। তো এবারে নিশ্চয়ই অর্জুন সিং তার বারামাতে ছাই ফেলেছিলেন পার্থ ভৌমিক। তিনি টিকিটটা ছিনিয়ে নিয়েছিলেন বলা যায়, কারণ সবাই ধারণা করেছিল যে অর্জুন সিং তিনি বিদায়ী সাংসদ, তিনি হয়তো টিকিট পাবেন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষে। কিন্তু এটা রাজনীতিতে আগে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এখন ঘটছে ইদানিং কালে, যে একেবারে রাতারাতি পার্টি অফিসে ছবি করে সব পাল্টে গেল, নতুন ছবি সে আমদানি হয়ে গেল এবং তারপরেই কেরামা উত্তরীয়র বদলে গেরুয়া উত্তরীয় এবং তিনি টিকিট আবার পেয়ে গেলেন। বিজেপির কিছু করার নেই, অর্জুন সিং ছাড়া তাদের কাছে ওখানে বোধহয় ভালো প্রার্থীই ছিল না, কোথায় কেন ছিলই না। সেই জন্য অর্জুন সিংকে যেই হাতের সামনে পেয়েছেন তারা লুফে নিয়েছেন এবং আবার দাঁড় করিয়ে দিয়েছেন। যদি অর্জুন সিং জিততে পারেন একটা লোকসভা তো পারবে, সংখ্যা এখানে ইম্পর্টেন্ট। আর তৃণমূল একেবারে
সবাই বডি ফেলে দিয়েছেন যে কোনো পার্থভূমিকে জেতানোর জন্য, কারণ পার্থভূমিকে একটা প্রেস্টিজ ফাইট এই মুহূর্তে। অর্জুন সিং না তৃণমূল কংগ্রেস, লড়াইটা এইরকম জায়গায় পৌঁছেছে। শুধু পার্থভূমি সেখানে কিন্তু ইস্যু নয়, তৃণমূল কংগ্রেস পার্থভূমিকে টিকিট দিয়েছে, পার্থভূমি নিজের টিকিট নিজে নেননি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পার্থভূমিকে পছন্দ করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা জিততে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বেশি না ব্যারাকপুর লোকসভায় ওই কলকারখানাগুলোয় ওখানকার স্থানীয় মানুষদের কাছে অর্জুন সিংয়ের গ্রহণযোগ্যতা বেশি? সেটা নিয়ে একটা কিন্তু কোথাও একটা বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই 2024 লোকসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গবাসীকে দেখবে। 20 তারিখ এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না। আর মাঝখানে সিপিআইএম প্রার্থী করেছেন তারকা প্রার্থী দলে। তারকা এই জন্য না তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তারকা স্টারডাম আছে। দেবদূত ঘোষ, আমরা জানি যে বেশ কিছু সিপিএম এর নেতা আছেন এখনো যারা বেসিক্যালি ফিল্ম লাইনের সাথে যুক্ত, বাদশা মৈত্র থেকে আরম্ভ করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, এরকম সংখ্যাটা কিন্তু বেশ কিছু রয়েছে যারা একেবারে সব্যসাচী চক্রবর্তী, একেবারে সিপিএম এর একেবারে মার্কামানা কমিউনিস্ট, এরকম কিছু তো আছেনই। তাদের মধ্যে দেবদূত ঘোষ, তাকে প্রার্থী করা হয়েছে। গতবার গার্গী দেবীকে প্রার্থী করা হয়েছিল, গার্গী চট্টোপাধ্যায়কে, এবার গার্গী চট্টোপাধ্যায়ের বদলে সিপিআইএম দেবদূত ঘোষকে প্রার্থী করেছেন। তবে ব্যারাকপুরে এই মুহূর্তে যে পরিস্থিতি, তারপরে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ মনে হয় যে খুব স্বাভাবিক নিয়মেই 3 নম্বরে থাকবেন। লড়াইটা মূলত তৃণমূল কংগ্রেস বনাম অর্জুন সিংয়ের এরকমটাই হবে বলেই মনে হচ্ছে এখন অব্দি। তারপরে দেখা যাক কি হয়। আমরা যদি একটু অন্য কোনো লোকসভায় যাই, আমি বলবো আমার সহকর্মীকে যে যদি একটু হুগলিকে নিয়ে যাওয়া যায়। আমরা হুগলিতে দেখতে পাচ্ছি এখানে সিপিআইএম প্রার্থী, তার ছবি আমার সহকর্মীরা জোগাড় করে উঠতে পারেননি, সেই ছবি নেই। কিন্তু মূল লড়াই এখানে আসলে ছবি নেই এই জন্যই যে হুগলি লোকসভার মূল লড়াইটা আসলে কিন্তু এই 2 নারীর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, একদিকে লকেট চট্টোপাধ্যায়, এক ব্যানার্জি এক চ্যাটার্জির মধ্যে একটা প্রবল লড়াই হবে। শেষ অব্দি চ্যাটার্জি না ব্যানার্জি কে জয়ী হন সেটা নিশ্চয়ই দেখার বিষয় হবে। লকেট চ্যাটার্জি নিশ্চয়ই গতবার জিতেছিলেন, এবারেও 1 ইঞ্চি জমি ছাড়বেন না, এটা একেবারে নিশ্চিত। আর লকেট চ্যাটার্জিকে হারাতে হবেই, এই মানসিকতা থেকেই কিন্তু রচনা ব্যানার্জিকে দাঁড় করানো হয়েছে। এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই, এখানে খুব জলের মতো পরিষ্কার যে লকেট চ্যাটার্জিকে হারানোর জন্য রত্না দেনার, তার আগে একটা সময় সাংসদ ছিলেন রত্না দেনার, নয় এমন একজন প্রার্থী করতে হবে যাকে যিনি লকেট চ্যাটার্জিকে কাটে টক্কর দিতে পারেন। এবং সেক্ষেত্রে রচনা ব্যানার্জি একটা অত্যন্ত ভালো চয়েস, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সিজন ধরে রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে বাড়ির অন্দরমহলে, একেবারে মা কাকিমা মাসিমা থেকে আরম্ভ করে দিদি বোন সবার কাছে কিন্তু অত্যন্ত সমাদৃত। দিদি নম্বর 1 একেবারে বাঙালিদের বাড়ির অন্দরমহলে, একেবারে ড্রয়িং রুমে বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই লকেট চ্যাটার্জির মতো একজন তারকা প্রার্থীকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস রচনা ব্যানার্জিকেই প্রথম পছন্দ হিসেবে ভেবেছিল এবং তাই তারা করেছেন। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে এসে বেশ কিছু সময় কিছু ভুলভাল কথা বলে ফেলেছেন, যেটা বোধহয় কোথাও একটু ব্যাকফুটে ফেলেছে। তবে তারপরেও সাধারণ মা মাসিমা কাকিমা থেকে দিদি বোন, দিদির কাছে রচনা ব্যানার্জির একটা আলাদা গুরুত্ব আছে। তৃণমূল কংগ্রেসের একটা বড় সংগঠন হচ্ছে ওই চত্বরে। পঞ্চায়েত ভোটের পরে পঞ্চায়েত ভোটে যথেষ্ট রকমের একটা সফলতা রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেইটাকে কাজে লাগিয়ে সেই সংগঠনটাকে কাজে লাগিয়ে তারা নিশ্চয়ই লকেট চ্যাটার্জিকে চাপে রাখবে এবং একেবারে বাড়ির যেসব মহিলারা রচনা ব্যানার্জিকে নিজেদের দিদি ভাবেন, তার একটা প্রতিফলন হয়তো এই ভিএম বক্সে করতে পারে।
এটা একটা কিন্তু মানে যাই রচনা বন্দ্যোপাধ্যায় ভুলভাল কথা বলে ফেলুন না কেন, কোথাও মনে হয় যে যারা রচনা ব্যানার্জিকে বছরের পর বছর দিদি নাম্বার 1 হিসেবে ভালোবেসে ফেলেছেন, তারা বোধহয় এই ধরনের ছোটখাটো কিছু বিভ্রান্তিকর কথাবার্তা পাত্তা দেবেন না। তাদের প্রতিফলন কিন্তু ইভিএম বক্সে গিয়ে পড়বে, এই নিয়ে কোথাও সন্দেহ নেই। তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সমর্থন, দুটো মিলিয়ে রচনা ব্যানার্জি যথেষ্ট একটা ভালো জায়গায় রয়েছেন এই লড়াইতে। উল্টো দিকে লকেট চ্যাটার্জি, তিনি বেশ 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 কিছুদিন ধরে রাজনীতিতে আছেন, লাস্ট 5 বছর তিনি সাংসদ ছিলেন, তার আগেও তিনি বিধানসভায় জানিয়েছিলেন বিজেপির হয়ে, সেখানে কিন্তু হেরে গেছেন, কিন্তু লড়াই করেছেন একেবারে সামনের সারিতে থেকে লড়াই করে উঠে আসা মহিলা। রাজনীতিটা একেবারে বোধহয় রক্তে মিশিয়ে নিয়েছেন সাম্প্রতিককালে। যতটা তিনি এই মুহূর্তে ফিল্ম স্টার, তার থেকে বেশি বোধহয় এই মুহূর্তে তিনি রাজনৈতিক নেত্রী। ফলে রাজনীতির আট ঘাট প্যাঁচ পোঁচ সব কিছু তিনি মোটামুটি বুঝে নিয়েছেন, এবং 5 বছর সাংসদ থাকার কারণে তাদেরও একটা কিন্তু সংগঠন ওই চত্বরে তৈরি হয়ে গেছে। সাংসদ থাকার তো একটা বেনিফিট আছে, সেই বেনিফিটটি নিশ্চয়ই লকেট দেবী বুঝতে পারছেন, এবং সেটাকে তিনি তার একটা মূল অস্ত্র হিসেবে সেটাকে পাথেয় করে তিনি এগোনোর কথা ভাবছেন। কিন্তু তাই লকেট চ্যাটার্জি তিনি নিজে খুব ভালো জানেন যে তার এলাকাতে তার কোথায় কোথায় অ্যাডভান্টেজ আছে, কোথায় কোথায় তার দুর্বলতা রয়েছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা যেমন লকেট চ্যাটার্জি অত্যন্ত ভালোভাবে বুঝতে পারছেন এই মুহূর্তে। এবং ভোটের যে স্ট্র্যাটেজি, তার যে পলিসি, ভোটের একেবারে হিসেবগুলো তিনি খুব ভালো ক্যালকুলেশন যে এই মুহূর্তে করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই কোথাও রচনা ব্যানার্জি এগোবেন, কোথাও লকেট চ্যাটার্জি এগোবেন, শেষ অবধি কি হয় সেটা 20 তারিখ সাধারণ জনগণ তারা নিশ্চয়ই ঠিক করবেন, যা আমরা 4 তারিখে দেখতে পাবো। এবং এখানেও আমার মনে হয় সিপিআইএম যিনি প্রার্থী, যাকে প্রার্থী করেছেন, সেটা শুধুই একটি দলকে প্রার্থী করতে হয়, সেই কারণে প্রার্থী করা। আমার কোথাও মনে হয় না যে সিপিআইএম এর যে প্রার্থী তিনি অন্তত হুগলি লোকসভায় খুব একটা দাগ কাটতে পারবেন। আমি যদি আর একটা লোকসভা অন্তত আজকে একটু আলোচনা করবার কথা ভাবি, আমি বলবো আমার সহকর্মীকে একটু দেখাতে। বনগাঁর কথা আমি বলি, আজকে একটু বনগাঁতে যাই। বনগাঁ লোকসভা খুব ইম্পর্টেন্ট একটা লোকসভা, কারণ আমরা জানি যে বনগাঁ লোকসভা কিন্তু একেবারে প্রান্তিক একটা অঞ্চল, বাংলাদেশের বর্ডার, এবং কলকাতা থেকে বা দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশ যাওয়ার যে রুট, সেটা কিন্তু এই বনগাঁ হয়েই যেতে হয়। মূলত এদের একটা রুট থাকলেও মূলত কিন্তু যে যাতায়াতটা হয়, ট্রেনের যে ট্রেন লাইনের যে যোগাযোগ বা বাসে করেও যে বাংলাদেশ যাওয়া হয়, তার কিন্তু মূল যাতায়াতের রাস্তাটা কিন্তু এই বনগাঁ দিয়েই। ফলে বনগাঁর একটা নিশ্চয়ই গুরুত্ব আছে, এবং আমরা জানি যে বনগাঁ মানেই সেখানে কিন্তু একটা বিরাট বড় করে একটা মতুয়া সম্প্রদায়ের একটা কথা উঠে আসে। আমরা জানি যে সেখানে বড় মা, তিনি এই মুহূর্তে হয়তো নেই এখানে, কিন্তু নিশ্চয়ই করে বড় মার যে প্রভাব, বড় মার যে আশীর্বাদ, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং আমরা এবারেও দেখতে পাচ্ছি যে বিজেপির যিনি প্রার্থী, তিনি সেই বড় মা বা বীণাপাণি দেবী তারই নাতি, এবং তিনি কিন্তু বিদায়ী সাংসদও বটে বিজেপির পক্ষ থেকে। এবং এটা নিয়ে যদি একটু আলোচনা করি, একটু পুরোনো কথা বলি, একটু পুরোনো কথা বলতে ইচ্ছা করছে, অনেকেরই হয়তো মনে নেই বা অনেকে জানেন না যে 2011-তে যখন বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল কংগ্রেস এলো, সেই সময়কাল যদি ভাবি আমি, তাহলে বীণাপাণি দেবীর কাছ থেকে, বড় মা বীণাপাণি দেবীর কাছ থেকে আশীর্বাদ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার গেছিলেন। এবং সেই সময় এই বড় মার যে বাড়ি, সেই তার যে পরিবার, সেখানে কিন্তু বড় মার 2 ছেলে, বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর এবং ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। এবং আমরা জানি যে কপিল কৃষ্ণ ঠাকুর তিনি কিন্তু মূলত বামপন্থী ছিলেন, তার সাথে কিন্তু বামফ্রন্টের নেতাদের সাথে সম্পর্ক অত্যন্ত কাছের ছিল। যদিও কপিল কৃষ্ণ ঠাকুর তিনি সরাসরি বামফ্রন্টের হয়ে ভোটে দাঁড়াননি বা কখনো প্রার্থী হননি, কিন্তু
কপিল কৃষ্ণ ঠাকুরের কারণে একটা সময় কিন্তু বামফ্রন্ট তারা এই বড়মার ভোটগুলো পেত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতিটা আস্তে আস্তে চেঞ্জ করলেন এবং তিনি একাধিকবার বড়মার কাছে যে আশীর্বাদ নিলেন এবং সেই আশীর্বাদ নেওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাথে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে যোগসূত্র বড়মা, তার নেপথ্যে কিন্তু ছিলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, মানে ছোট ছেলে ছিলেন বেসিক্যালি তৃণমূলপন্থী। এবং পরবর্তী সময় আমরা দেখি যে 2011 পরে হঠাৎ করে এই কপিল কৃষ্ণ ঠাকুরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কটা ভালো হতে থাকে এবং যখনই কপিল কৃষ্ণ ঠাকুরের সঙ্গে সম্পর্ক ভালো হতে থাকে তারপর আস্তে আস্তে কিন্তু মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হতে থাকে এবং তারই পরে কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যু হয় এবং তার স্ত্রী মমতা বালা ঠাকুর, বড় বৌমা মমতা বালা ঠাকুর, তাকে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রার্থী করে 2014 লোকসভা কেন্দ্রে। 2014 যে লোকসভা, সেখানে কিন্তু বনগাঁ থেকে মমতা বালা ঠাকুর তিনি প্রার্থী হন এবং প্রার্থী হয়ে তিনি কিন্তু জয়লাভ করেন। মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করার পর স্পষ্টতই মঞ্জুল কৃষ্ণ ঠাকুরদের যে পরিবার, মানে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং তার যে পরের জেনারেশন, তাদের সঙ্গে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের সংঘাত তৈরি হয় এবং ততদিনে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুর তিনি বড় হয়ে ওঠেন এবং একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরদের পরিবার, মানে শান্তনু ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা বিজেপিতে নাম লেখান। অন্যদিকে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু তৃণমূলের সাংসদ হিসেবে ছিলেন। 2019-এ একেবারে স্পষ্টতই ঠাকুর বাড়িতে বা বড়মার পরিবারে বিভাজন দেখা যায়। সরাসরি জেঠিমার সাথে, মানে কপিল কৃষ্ণ ঠাকুর যিনি বড় ছেলে বীণাপাণি দেবী, সেই কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা বালা, বিধবা স্ত্রী মমতা বালা ঠাকুরের সঙ্গে বীণাপাণি দেবীর ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে অর্থাৎ নাতি শান্তনু ঠাকুরের সরাসরি সম্মুখ সমর তৈরি হয় তৃণমূল ভার্সেস বিজেপি এবং শেষমেশ তাতে শান্তনু ঠাকুর তিনি কিন্তু জয়লাভ করেন তার জেঠিমা মমতা বালা ঠাকুরকে হারিয়ে। পরবর্তী সময় মমতা বালা ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা কোথাও মমতা বালা ঠাকুরের প্রতি একটা কোথাও সিম্প্যাথি রয়েছে, ভালোবাসা রয়েছে, তিনি তাকে কিন্তু এই মুহূর্তে রাজ্যসভার এমপি করে পাঠিয়েছেন রাজ্যসভায় এবং এই বনগাঁ লোকসভাতেই বিজেপির এক বিধায়ক, ওই লোকসভা কেন্দ্রেরই এক বিধায়ক বিশ্বজিৎ দাস, তিনি কিন্তু বিজেপি থেকে তৃণমূলে চলে আসেন। মানে এই যাতায়াতটা কিন্তু লেগেই রয়েছে। আমি একটু ব্যারাকপুরের কথা বললাম, সেখানে যা দেখেছি এখানেও তাই। শান্তনু ঠাকুরের বাবা তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে আসার পেছনে, 2011 আসার পেছনে শান্তনু ঠাকুরের বাবার একটা বড় ভূমিকা ছিল। সেই শান্তনু ঠাকুর এখন বিজেপির প্রার্থী, গতবারও প্রার্থী থেকে জিতেছেন, এবারও প্রার্থী। এবং বিশ্বজিৎ দাস তিনি বিজেপির বিধায়ক ছিলেন, তিনি কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। সরাসরি একেবারে বিজেপির অন্দরমহলের খবর জানা, বিজেপির স্ট্রেংথ জানা, বিজেপির সমস্ত অ্যাডভান্টেজগুলোকে ডিসঅ্যাডভান্টেজে পরিণত করতে পারবেন, এই আশা থেকেই বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দেখা যাক এখানেও একটা বড় লড়াই টাক্কার হবে নিশ্চয়ই, কারণ তৃণমূল কংগ্রেসের বনগাঁতে সংগঠন যথেষ্ট ভালো এবং বিজেপি থেকে আসা বিশ্বজিৎ দাস তারও ওখানে একটা প্রভাব রয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি প্রার্থী হচ্ছেন, বিজেপিতেও তার একটা প্রভাব রয়েছে। ফলে নিশ্চয়ই তিনি বিজেপিরও অল্প হলেও ভোট কাটবেন এবং নিজেদের সংগঠনের কারণে বিশ্বজিৎ দাস নিজেও একটা ভালো ভোট পাবেন, এটা আশা করাই যায়। অন্যদিকে শান্তনু ঠাকুর তার কিন্তু একটা নিজস্ব ক্যারিসমা রয়েছে। ঠাকুরবাড়ির বা মতুয়া সম্প্রদায়ের যে ভোট, সেটার বেশিরভাগটাই শান্তনু ঠাকুর পেতে পারবেন এটা তিনি মনে করেন এবং সিএ
তৈরি করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল, সেটাতে তিনি সাফল্য পেয়েছেন। এই দুটোর মিলেমিশে শান্তনু ঠাকুর যে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন অন্তত বনগা লোকসভায়, এটা বলাই যায়। ফলে এখানেও একটা খানিকা টক্কর, একটু হলেও বোধহয় শান্তনু ঠাকুর এগিয়ে, কিন্তু বিশ্বজিৎ দাস তিনিও কিন্তু কোথাও ছড়নেওয়ালা নেই। অতএব বনগা লোকসভা এটাও কলকাতার খুব কাছের একটা লোকসভা, ব্যারাকপুরও কলকাতা থেকে খুব কাছের, হুগলি একটু দূরে, কিন্তু ওটাও কলকাতার কাছে। কলকাতার কাছাকাছি তিনটে লোকসভা নিয়ে একটু আলোচনা করলাম, তিনটেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এই তিনটেতে কি হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। মানে এক পেশার অড়াই হওয়ার জায়গায় তিনটে লোকসভার একটা তো একটুও নেই, এবং আমরা সবাই চিন্তা করছি যে এই তিনটে লোকসভাতেই যেন কোনো সমস্যা না হয়, ভোটের সময় কোনো সংঘর্ষ, কোনো অশান্তি, কোনো জোট ঝামেলা যাতে করে না হয়, এইটাই আমরা আশা করব। কারণ ভোট নিশ্চয়ই ভালো করার একটা হাতিয়ার, আরো ভালো থাকার হাতিয়ার, কিন্তু সেই ভোটের কারণে যেন কোনো অশান্তি না হয়, ভোট যেন কোনো সংঘর্ষের হাতিয়ার না হয়ে ওঠে, এটাই বলার। ভোট নিয়ে আজকে আর কথা বলবো না, বাকি আমার 4টে লোকসভা রয়েছে, নিশ্চয়ই সেটা নিয়ে অন্যদিন আলোচনা করবো। একদম শেষ করার আগে একটা কথা, আজকে 17 তারিখ, মে মাস মানেই একটা কোথাও একটা বোধহয় পশ্চিমবঙ্গের কাছে বা পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি বাংলাদেশের কাছে বা উড়িষ্যার কাছে একটা অভিশাপের মাস হয়ে উঠেছে আর কি। আমরা আজকে একটু খবর পাচ্ছিলাম যে রোমেলা বলে যেটি ঘূর্ণিঝড়, সেটি 20 তারিখ নাগাদ তার একটা ফরমেশন হওয়ার কথা, এবং 24 তারিখ একেবারে এই ফরমেশনটা ঘূর্ণিঝড় আকারে তৈরি হয়ে ধেয়ে আসা শুরু করবে উপকূলের দিকে 24 তারিখ, এবং 25 তারিখ সেটি সম্ভবত স্থলভাবে আছড়ে পড়বে, এরকমটাই একটা আশা করা যাচ্ছে বা এরকমটাই মনে হচ্ছে। আবহাওয়াবিদরা সেটাই বলছেন। এখন এত তাড়াতাড়ি একদম এক্সাক্ট রুট বা কতটা কি তার কতটা সর্বনাশা হবে সেটা বোঝা যাচ্ছে না। নামটা খুব সুন্দর, রোমেলা, কিন্তু সেই রোমেলা আমাদের কতটা বিপদে ফেলবে সেটা কিন্তু এখনো নিশ্চয়ই সুস্পষ্ট নয়, কিন্তু কোথাও তো একটা অশনি সংকেত বটে। ফলে নিশ্চয়ই আমাদের সবারই একটা, পশ্চিমবঙ্গবাসী বা পাশের দেশ বাংলাদেশ বা এই পাশে, যদি উড়িষ্যার নামে এই মুহূর্তে নেই, কিন্তু বলা কিছুই যায় না যে হতেই পারে যে শেষ মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হলো, দিক পরিবর্তন হয়ে সেই উড়িষ্যার দিকে ঘুরে গেল বা মায়ানমারের দিকে ঘুরে গেল, সেগুলো হতে পারে। কিন্তু আপাতত যা মনে হচ্ছে তাতে করে হয় পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশে আসতে পারার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যেটাই হোক না কেন, যাদের দিকেই আছড়ে পড়ার জন্য এগিয়ে আসুক, কোনোটাই কাম্য নয়। একটা কোথাও টেনশন তো কাজ করা শুরু করেছে সবার মধ্যে, যারা উপকূলের দিকে থাকেন বা যাদের বাড়ি একটু নিচু জায়গায়, যেখানে বাঁধের অবস্থা খুব ভালো নয়, বা যারা সেভাবে এখনো ভালো শক্তপোক্ত পাকা বাড়িতে থাকেন না বা পাকা ছাদ নেই, এখন থেকেই তারা একটু সচেতন হন, যাতে করে কোনো বড় কিছু অঘটন ঘটার আগে যাতে করে ক্ষয়ক্ষতি অন্তত কিছুটা হলেও কমানো যায়। সেটাই মনে হয় যে সাধারণ মানুষ যারা ওইসব অঞ্চলে আছেন তারা এবং প্রশাসন সবার ক্ষেত্রেই এই সতর্কতা নেওয়া উচিত। আজকে আর তেমন কিছু বলবো না, আগামীকাল নিশ্চয়ই আমরা আবার আসবো, দেখা হবে, কথা হবে। আর কেমন লাগছে আমাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জানান, তার থেকে আমরা নিশ্চয়ই আরো এগোতে সুবিধা হবে। আপাতত এটুকুই, কালকে আমরা আবার আসছি। চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায়। শুভরাত্রি। Subscribe our channel. Press the bell icon.